আমরা যারা এপারে অর্থাৎ ভারতে থাকি তারা প্রায় ওপার বাংলার সাথে আমাদের আত্মার সম্পর্কের কথা বলি। কিন্তু সেই সম্পর্কের শেকড় যেখানে অর্থাৎ ওপার বাংলার হাজার হাজার বছরের প্রাচীন মন্দিরগুলো, আর সেগুলোর অস্তিত্ব কোথায়? ইউএন মুখার্জি আজ থেকে 111 বছর আগে লিখেছিলেন, হিন্দু রেস ইজ এ ডাইং ফোর্স। আজ বাংলাদেশে একের পর এক মন্দিরের জমি দখল আর দেবোত্তর সম্পত্তির উপর দাঁড়িয়ে যাওয়া বহুতল ভবন দেখলে মনে হয় সেই ভবিষ্যৎবাণী কি তবে সত্যি হচ্ছে? বাবরি মসজিদ নিয়ে তো আমরা অনেক চর্চা করেছি, কিন্তু স্বাধীন বাংলাদেশে যখন রমনা কালী মন্দির কিংবা জাতীয় মন্দির ঢাকেশ্বরীর জমি কেড়ে নেওয়া হয়, তখন আমরা ভারতীয় হিসাবে কতটা খোঁজ রাখি? আজ পর্দাফাঁস করব সেই ইতিহাসের যা সম্প্রীতির আড়ালে প্রতিনিয়ত হিন্দুদের অস্তিত্বকেই মুছে দিচ্ছে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়। মাধ্যমের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, জানতে পারবেন সেকুলারিজমের নামে মুছে দেওয়া হিন্দুদের উপর বঞ্চনার ইতিহাস। আজ আমরা সচেতন না হলে এপার বাংলা থেকেও একদিন মুছে যাবে হিন্দু বাঙালির ইতিহাস। আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু তখন ক্ষমা করবে না আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে এই ধরনের গবেষণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই। রমনা কালী মন্দির। স্বাধীন বাংলাদেশে প্রথম আঘাত শুরু হয় রমনা কালী মন্দিরের ওপর। এই মন্দিরের উপর অভিশাপ নেমে আসে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর হাত ধরে। এখানে পাকিস্তান সেনারা সেবায়েত, সাধুসহ সাধারণ ভক্তদের নির্বিচারে ব্রাশ ফায়ার করে হত্যা করে। এই গণহত্যার স্মৃতিচিহ্ন কোথাও সংরক্ষিত নেই। উল্টে দেশ স্বাধীনের পর অত্যন্ত নির্মমভাবে রমনা কালী মন্দিরকে উচ্ছেদ করা হয়। এই মন্দিরের প্রায় 2.22 একর জমি গণপূর্ত বিভাগ তাদের অধীনে নিয়ে নেয়। এটা স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয়ভাবে হিন্দু দেবোত্তর সম্পত্তি দখল করে নেওয়ার ঘটনা। সবচেয়ে কষ্টের বিষয় ছিল রমনা কালী মন্দিরের জমিকে অর্পিত সম্পত্তি হিসেবে দেখানো, অথচ দেবোত্তর সম্পত্তিকে অর্পিত বা শত্রু সম্পত্তি দেখানো যাবে না, এটা আইনেই বলা আছে। দীর্ঘ 3 দশক ধরে একটা টিনের ঘরে মন্দিরটি সীমাবদ্ধ ছিল এবং হিন্দু সমাজের চাপের মুখে সরকার আংশিক জমিটি ব্যবহার করার অনুমতি দিয়েছিল। কিন্তু রমনা মন্দিরের পুরো জমি সোহরাওয়ার্দী উদ্যানের নামে করা হয়েছে, যা একটি সরকারি দখল চিত্র। রমনা মন্দিরের জমি দখল হয়েছে ঢাকা ক্লাবের ভেতরেও। ঢাকা ক্লাব, শাহবাগ থানা, শিশু পার্ক, শিখা চিরন্তন, স্বাধীনতা জাদুঘর সহ সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল একটি অংশ ছিল রমনা কালী মন্দিরেরই সম্পত্তি। জাতীয় মন্দির ঢাকেশ্বরী। শিক্ষার আড়ালে উচ্ছেদ বাংলাদেশের জাতীয় মন্দির নামের একটি গালভরা স্বীকৃতি আছে। এই জাতীয় মন্দিরটির নাম ঢাকেশ্বরী মন্দির। এর ইতিহাসও একই রকম করুণ। এই মন্দিরের প্রতিষ্ঠা ধরা হয় 1000 বছরেরও পুরনো। বল্লাল সেনের মা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। এই মন্দিরের নামেই ঢাকা শহরের নামকরণ। ঐতিহাসিকভাবে এই মন্দিরের জমির পরিমাণ ছিল 20 বিঘা। 15 বিঘা সম্পত্তি সরকারি বেসরকারিভাবে দখল হয়ে আছে। ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করে গড়ে উঠেছে বুয়েট। বুয়েটের শিক্ষক আবাসন ও অন্যান্য অবকাঠামো মন্দিরের জমিতেই তৈরি হয়েছে। মন্দিরের মূল প্রবেশপথের বাম পাশের একটা বড় অংশ বুয়েট দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। বুয়েটের হাজি সাহেবরা কি কোনোদিন তা স্বীকার করেন? সারা দেশের চিত্র একই রকমভাবে ভয়াবহ। সিলেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথখোলা মন্দিরের জমি দখল করেই সিলেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে। আদিনাথ মন্দির, মহেশখালী, কক্সবাজার। এটা একটা হিন্দুদের তীর্থস্থান। সাগর পাড়ি দিয়ে এই দ্বীপে যেতে হয়। পাহাড়ের উপর এখানে রয়েছে একটা দিঘি। পর্যটকদের আকর্ষণ এটাই। মৈনাকি পর্বতের চূড়ায় অবস্থিত এই মন্দিরের বিশাল জমি বর্তমানে প্রভাবশালীদের দখলে চলে গিয়েছে। পটিয়া কাঞ্চননগর সার্বজনীন কেন্দ্রীয় মন্দির। এই মন্দিরের জমির উপর রাস্তা, একটা স্কুল ও বেসরকারিভাবে দখল করে বসতবাড়ি, মার্কেট নির্মাণ করা হয়েছে। নাভারান কালী মন্দির, যশোর। এই মন্দিরের বিশাল একটা অংশ দখল করে সরকারি অফিস ও কলেজ নির্মাণ করা হয়েছে। সবই করা হয়েছে এনিমি প্রপার্টি দেখিয়ে। পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, যা অবস্থিত রাজশাহীর পুঠিয়াতে। খোদ রাজশাহী ভূমি অফিস মন্দিরের জমি দখল করেই বসে আছে। এছাড়া ব্যক্তি মালিকানায় দখল হয়ে রয়েছে মন্দিরের একটা বড় অংশ। মন্দিরের জমি দখল করে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের ইতিহাসটাও জানা দরকার। বিনোদ বিবি কালী মন্দির, ঢাকা। আপনি এখন টিকাটুলি গেলে এই মন্দিরটি খুঁজে হয়রান হতে হবে। মন্দিরটি
কোনো রকমে ছোট্ট একটু জায়গায় টিকে আছে। মন্দিরের বিশাল জমি দখল হয়ে মার্কেট, বাড়িঘর তৈরি হয়েছে। টিকাটুলি জামে মসজিদ এই বিনোদ বিবি কালী মন্দিরের জমির ওপরেই নির্মাণ করা হয়েছে। রমনা শাহী মসজিদ, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের এই মসজিদটি রমনা কালী মন্দিরের জমি দখল করে বানানো হয়েছে। ভোলা, পটুয়াখালী, বরিশাল এসব এলাকায় প্রাচীন জমিদারি এস্টেট ছিল। এই জমিদারির আওতায় ছিল দেবোত্তর সম্পত্তি। এইসব দেবোত্তর সম্পত্তিতে অসংখ্য মসজিদ ও মাদ্রাসা বানানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে জাল দলিল করে এনিমি প্রপার্টি দেখিয়ে এগুলোকে দখল করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া ও বোয়াখালী এলাকায় মন্দিরের পুকুর পাড় ও নাট মন্দির দখল করে কৌমি মাদ্রাসা ও ফোরকানিয়া মাদ্রাসা তৈরি করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা ও গৌরীপুরে জমিদারদের অনেক কাছারি বাড়ি ও সংলগ্ন মন্দির ছিল। এসব জমি দখল করে একাধিক মসজিদ ও মাদ্রাসা তৈরি করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ে বলা আছে দেবোত্তর সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় এবং এটা চিরকাল বিগ্রহের নামে থাকবে। তবু বাংলাদেশ সরকার মন্দিরের সম্পত্তি দখল করেছে, অথচ স্বীকার করা হয়নি। সরকারের বিরুদ্ধে আইনি লড়াই লড়তে হচ্ছে অনেক জায়গায়। বাংলাদেশের প্রাচীন সব স্কুল কলেজের প্রতিষ্ঠাতা হিন্দুরা, এমনকি প্রথম মেয়েদের স্কুলগুলোও তৈরি তাদের হাতেই। তারপরও দেবোত্তর সম্পত্তিতে হাত দিতে হবে কেন? কারণ মূল উদ্দেশ্য মন্দির সংস্কৃতিকে সেদেশ থেকে মুছে দেওয়া। বাংলাদেশের বিখ্যাত কিছু স্কুল ও কলেজের নাম এখন বলি ও তাদের প্রতিষ্ঠাতার নাম বললেই বুঝবেন আমি সত্যি বলছি কিনা। আনন্দমোহন কলেজ, যা অবস্থিত ময়মনসিংহে, এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার আনন্দমোহন বসু। ব্রজলাল কলেজ, বাংলাদেশের খুলনায় অবস্থিত, এর প্রতিষ্ঠাতা বাবু ব্রজলাল চক্রবর্তী। রংপুরে অবস্থিত কারমাইকেল কলেজ, এটি ইংরেজ প্রশাসকের নামে হলেও এর জমি এবং অর্থদান করেছিলেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী। পাবনায় অবস্থিত এডওয়ার্ড কলেজ, এর প্রতিষ্ঠাতা শ্রী গোপালচন্দ্র লাহিড়ী ও স্থানীয় অন্যান্য হিন্দু জমিদাররা। মানিকগঞ্জে অবস্থিত সরকারি দেবেন্দ্র কলেজ, এর প্রতিষ্ঠাতা মানিকগঞ্জের তেরোশিরির জমিদার তপন কুমার চৌধুরী। তিনি তার বাবা দেবেন্দ্র চৌধুরী নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ, ত্রিপুরার মহারাজা শ্রী পঞ্চম শ্রী শ্রী মহারাজা রাধাকিশোর মাণিক্য এটা নির্মাণ করেন। ময়মনসিংহ জিলা স্কুল, এর প্রতিষ্ঠায় স্থানীয় হিন্দু জমিদারদের অর্থ ও জমি দান ছিল। মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী জমিদান করেছিলেন। অন্যান্য হিন্দু জমিদাররা অর্থদান করেছিলেন। যশোর জিলা স্কুল, যশোরে জমিদার রূপরাম রায়চৌধুরী জমি ও অর্থদান করেছিলেন এখানে। পাইনিয়র স্কুল, এটা খুলনায় অবস্থিত, এটাও ব্রজলাল চক্রবর্তী জমি ও অর্থদান করে তৈরি করেছিলেন। আড়মানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, স্থানীয় হিন্দু জমিদারদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা। রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজা হরনাথ রায় জমি ও অর্থ দান করেন এই স্কুল তৈরি করতে। ব্রজমোহন কলেজ, যা বরিশালে অবস্থিত, এর প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার দত্ত। KL জুবিলি স্কুল, যা ঢাকায় অবস্থিত, তার প্রতিষ্ঠাতা জমিদার কৃষ্ণলাল চৌধুরী। কুমুদিনী সরকারি কলেজ, এর প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা। বরিশাল জিলা স্কুল, এর প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার দত্তের পরিবার। ইতিহাস জানলে সম্প্রীতি কখনো নষ্ট হয় না, বরং আত্মজিজ্ঞাসা তৈরি হয়। বাংলাদেশে মাঝে মাঝে মন্দির ও মসজিদ পাশাপাশি থাকার ছবি দেখিয়ে বিশাল সম্প্রীতির একটা প্রচার চালানো হয়, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন সেই মন্দিরটা ছিল শত শত বছরের পুরনো, আর মসজিদটা তৈরি হয়েছে তার সীমানা ঘেঁষে বা মন্দিরটিকে ছোট করে। একজন ভারতীয় হিসাবে আমাদের দায়িত্ব শুধু উৎসব পালন করা নয়, বরং আমাদের প্রতিবেশী দেশে আমাদেরই কৃষ্টি সংস্কৃতির এই যে করুণ পরিণতি, তা নিয়ে প্রশ্ন তোলাও দরকার। মন্দির সংস্কৃতিকে মুছে দেওয়ার এই যে প্রক্রিয়া, তা বন্ধ হওয়া প্রয়োজন। ইতিহাস একদিন ঠিকই বিচার করবে, কিন্তু তার আগে আমাদের কি কোনো দায় নেই? আপনি কি মনে করেন কমেন্টে জানান। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে এরকমই কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है।
दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।